ওয়াও, তোমরা একেবারে টাইম মতো চলে এলে। আমি সত্যি খুব খুশি হয়েছি, বলে অরূপ। উল্টো দিক থেকে মণি বলে, অফকোর্স, আমরা প্রকৃত বাঙালি। অনেকেই আছে টাইম মতো আসে না, দেরি করে, কিন্তু আমরা বাঙালির বদনাম করতে চাই না। অরূপ বলে, হো ইয়েস ইয়েস, এসো এসো, বসো, বলো কি খাবে। শতরূপা বলে, "আহ, একটা ক্যাপাচিনো, আর কি খাবি রে?" তখন অরূপ বলে, তোমরা কফি খেতে এসছো নাকি? শুধু শুধু কফি, আর কিছু স্ন্যাক্স স্ন্যাক্স কিছু খাবে না? মণি বলে, সেটা না হয় তোমার ওপরই ছেড়ে দিলাম, তুমি পছন্দ করে নিয়ে এসো খাবারটা। অরূপ মনে মনে খুব খুশি হয়। খাওয়া দাওয়ার পর্ব চলতে থাকে। জাস্ট অসাধারণ, এই ক্যাফেটেরিয়ায় কফি জাস্ট অসাধারণ, বলে অরূপ। এরপর অরূপ মণিকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, যে কথাটা বলবো করে, আমাদের কলেজের সোশ্যালে একটা নাটক হচ্ছে, তোমরা নিশ্চয়ই শুনেছ? মণি বলে, হ্যাঁ শুনেছি, কেন বলো তো? আসলে একটি নায়িকার অভাব পড়ে যাচ্ছে। নায়িকা হিসাবে যদি তোমাকে অভিনয় করতে বলি, তোমার কোনো আপত্তি আছে? মণি একটু অবাক হয়। সে বলে, অভিনয়? নায়িকার? নাটকটা কি আগে শুনি। অরূপ বলে, 1 মিনিট, একটা ফোন করে আসি। আমার বন্ধু রোহিত, ও এসব ডিপার্টমেন্টে রয়েছে। চিন্তা করো না, নায়কের চরিত্রে আমিই আছি, এখন নায়িকা দরকার। ফোনটা সেরে আসি, এসে বলছি, ওকে? তোমরা বসো। মণি বলে, ওকে ওকে, নো প্রবলেম, তুমি যাও। অরূপ যখন ফোনে কথা বলছিল, ঠিক সেই সময় শতরূপা মণিকে ধাক্কা মেরে বলে, আরে, তোর ইচ্ছেটা খুব তাড়াতাড়ি মনে হয় সাকসেসফুল হবে, বুঝলি তো মণি? না চাইতেই তো জল, দেখ, তোকে অভিনয় করতে বলছে, তুই তো ওটা খুব ভালোভাবেই পারিস, হ্যাঁ বলে দে। মণি বলে, না না, মা বাবা জানতে পারলে খুব রাগ করবে রে, বিশেষত দাদু, জানিস না আমাকে সব সময় চোখে চোখে রাখে। দীপা বলে, দাদু চোখে চোখে রাখে, তার সাথে নাটকের অভিনয়ের কী সম্পর্ক? করবি তো অভিনয়, আর তো কিছু নয়, কর না, বলছে যখন। আর এসব করা ভালো, অসুবিধা তো নেই। কথা শেষ হতে না হতেই অরূপ উপস্থিত। চেয়ার সরিয়ে বসে সে বলে, তাহলে তোমরা শোনো, কি নাটক হচ্ছে। নাটকটা হচ্ছে জুলিয়াস সিজারের প্রেম। মণি ভীষণ অবাক হয়, ভ্রুকুটি করে অরূপের দিকে তাকিয়ে বলে, কি বললে? অরূপ বলে, জুলিয়াস সিজার, আরে রানী ক্লিওপেট্রা, তোমাকে ক্লিওপেট্রা হতে হবে। আর যদি আপত্তি না থাকে, তোমার এই 2 বান্ধবীকে ক্লিওপেট্রার সখী হিসেবে রাখতে পারি, যদি তুমি আপত্তি না করো, বা ওরা যদি আপত্তি না করে। শতরূপা এক পায়ে খাড়া, তার সাথে সাথে দীপাও বেজায় খুশি। কিন্তু মণি ক্লিওপেট্রার নামটা শুনে সত্যি একটু অবাকই হয়। অরূপকে স্পষ্ট করে মণি বলে, দেখো, আমি এক্ষুনি কথা দিতে পারছি না। শতরূপা আর দীপা তো করবে, ওরা তো কথা দিয়ে দিল, আমাকে একটু সময় দিতে হবে। আসলে বাড়িতে মা বাবাকে না জানিয়ে আমি এসব করতে পারবো না। অরূপ বলে, আই এম ইমপ্রেসড, এখনকার দিনের মেয়ে হয়ে তুমি এই কথা বলছো, দারুণ। অবশ্যই মা বাবার পারমিশন নিয়ে নাও, সেটা তো নিশ্চয়ই নেবে। আমি 2 দিন সময় দিচ্ছি তোমাকে, 3 দিনের দিন থেকে কিন্তু আমাদের রিহার্সাল শুরু হয়ে যাবে, চলে আসবে, বুঝতে পেরেছো? আর বাদবাকিটা আমাকে না হয় ফোনে জানিয়ে দিও। নাটকের দিন মণির মা বাবা রাজি হয়েছেন, অনেক কষ্টে। সেটাও দাদুর কৃতিত্ব, দাদুই তাদেরকে বুঝিয়েছেন। মণি
রানী ক্লিওপেট্রা সেজেছে। এমনিতে খুব সুন্দরী, কিন্তু ক্লিওপেট্রার চরিত্রে তাকে অনবদ্য লাগছে। রিহার্সালের সময় অরূপের সাথে একটু ঘনিষ্ঠতার জন্য মনে মনে কোথাও যেন ভালোবেসে ফেলেছে মণি অরূপকে। নাটক চলাকালীন, নাটকের পার্ট যখন শুরু করে তখন ঘটনাটা ঠিক এরকম ঘটে। সিজারকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ইয়াম্মি, ইয়াম্মি, তুই আয়, তুই ওকে এই চিঠিটা দিয়ে আসবি, পারাবতের মাধ্যমে দিবি, সে ওটা সিজারকে পৌঁছে দেবে। সিজার আমাকে রোমানিয়া ফিরিয়ে দিয়েছে, আমি ওকে নিজের দেহ মন আত্মা অর্পণ করেছি, ওকে তুই ডেকে আন। অন্যদিক থেকে সিজার বলে, আমি মনে মনে ভালোবেসে ফেলেছি ক্লিওপেট্রাকে, কিন্তু কি রাজন? অন্যদিক থেকে বলে দীপা, যে সিজারের সহচরী হিসাবে অভিনয় করছে। তার চরিত্রের নাম ইলিয়াস। ইলিয়াস, আমি ক্লিওপেট্রাকে ভালোবেসে ফেলেছি। ইলিয়াস অর্থাৎ দীপা বলে, ভালো তো, আপনি যান, ওর কাছে ফিরে যান, মিশরের রানীও, ওকে জয় করে আনুন। সিজার বলে, সেটা খুব খুব কষ্টসাধ্য ব্যাপার। হঠাৎই নাটকের মাঝখানে কোথা থেকে চলে আসে মণি। সেই মুহূর্তে মঞ্চে ওর উপস্থিতিটা সবাইকে অবাক করে দিয়েছিল। মণি বলে, আমি সিজারকে চাই, সিজার ছাড়া আমি বাঁচতে পারবো না। এই, তুই কে রে? তুই আমার সিজারের আশেপাশে কেন ঘুরছিস? সিজার, ওকে সরে যেতে বলো। তোমার আশেপাশে আমি কাউকে মেনে নিতে পারবো না। আমি দেহ মন আত্মা তোমাকে দিয়েছি, তুমি শুধু আমার, শুধু আমার, শুধু আমার। সবাই অবাক হয়ে ওঠে। অরূপ দৌড়িয়ে গিয়ে মণির কানের কাছে বলে, হেই, এগুলো কি বলছো? নাটকে এসব লেখা নেই তো, তুমি এখন এলেই বা কেন? তোমার তো একটু পরে এন্ট্রি। কে শোনে কার কথা? মণি উন্মুক্ত মঞ্চে জড়িয়ে ধরে অরূপকে। শুধু জড়িয়েই ধরে না, ঠোঁটের সঙ্গে ঠোঁটের কোমল স্পর্শে দর্শক বন্ধু সহ কলেজের উপস্থিত সকল প্রফেসর অধ্যক্ষদের অবাক করে দেয়। হাততালি তো পড়েই না, বরং গঞ্জনা শুনতে হয় অরূপকে, অরূপের সাথে সাথে ওর বন্ধু রোহিতকেও। বেশ কদিনের জন্য সম্পর্কটা চির ধরে ওদের মধ্যে। এদিকে মণি বাড়িতে কান্নাকাটি শুরু করেছে। কারণটা সে কাউকে বলতে পারছে না। দাদু গিয়ে ওকে জিজ্ঞাসা করে, দিদিভাই কি হয়েছে, আমাকে বলো, আমি তোমার বন্ধু না? মণি দাদুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, দাদু দাদু আমি আমি অরূপকে ভালোবেসে ফেলেছি। জানো না, সেদিন নাটক করতে করতে হঠাৎ আমার কি হলো, আমি না, বলে দাদুকে পুরো ব্যাপারটা সে জানায়। দাদু ব্যাপারটা ক্যাজুয়ালি নেন, কিন্তু মনির মস্তিষ্কের গভীরের ক্ষতটাকে কেউই দেখতে পায় না। একদিন দাদুই অরূপকে বাড়িতে ডেকে পাঠান। জিজ্ঞাসা করেন, আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? অরূপ বলে, আমি একা, মা বাবার একমাত্র ছেলে। আচ্ছা, আপনি এখানেই থাকেন দাদু? দাদু বলে, হ্যাঁ দাদু ভাই, এখানেই থাকি গত 10 বছর ধরে। এই যে মেয়ে জামাই ধরে বেঁধে নিয়ে এলো, না হলে তো থাকতাম বসিরহাটে আমার বাড়িতে। এক কথায় দু কথায় দাদু বেশ স্পষ্ট বুঝে নিলেন অরূপের বাবা বেশ প্রভাবশালী লোক, অবস্থা ভালোই, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি যাবতীয় অরূপই পাবে। তিনি বললেন, আচ্ছা, তোমার মা বাবার সঙ্গে যদি আমি দেখা করি আমার দিদিভাইয়ের জন্য তোমার আপত্তি আছে? অরূপ বলে, হোয়াট? কি 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 জন্য দেখা করবেন? দাদু বলে, এ কি, অবাক হচ্ছ কেন? তুমি আমার নাতনিকে ভালোবাসো না?
অরূপ বলে, না, কি বলছেন আপনারা এসব? আমাকে এই জন্য ডেকেছেন? ভালোবাসা? আরে আমরা জাস্ট বন্ধু, ভালো বন্ধু। ভালোবাসা কোথা থেকে হবে এখানে? ইস, ছি, আপনি কি ভেবেছেন? কোথায় মনি, কোথায়? ওকে ডাকুন, ওকে আমি ভালো করে বুঝিয়ে বলছি। দেখুন, মঞ্চে যেটা হয়েছে সেটা আমি ভুলে যেতে চাই, সেটা আমি সত্যি ভুলে যেতে চাই। আমি ভুলে গিয়ে ওর সাথে বন্ধুত্ব রাখতে চাই, কিন্তু আপনারা এগুলো করে ওনার আমার বন্ধুত্বের চিৎ ধরিয়ে দেবেন না প্লিজ। মনি সব শুনতে পায় নিজের ঘরে বসে, চোখের জলে ভাসিয়ে দিতে থাকে নিজেকে। দরজা খোলে না। রাত, অনেক রাত। এদিকে দাদু সহ মনির মা বাবার চোখেও একটা দুশ্চিন্তার ছাপ। ওনারা কি ভেবেছিলেন আর অরূপ কি উত্তর দিয়েছে। মনির মা সেই রাতে আবার মনিকে গিয়ে ডাকে, মনি, এই মনি, মনি দরজা খোল মা, কি হয়েছে? রাত হয়ে গেছে, দেখ, দরজা খোল। আরে বাবা, একজন না ভালোবাসতেই পারে, হয়তো তোর জন্য অন্য কিছু আছে, আরো ভালো কিছু আছে মা। মনি, ওঠ, ওঠ সোনা, দরজাটা খোল বাবা। কোনো শব্দই আসে না দরজার ওপার থেকে। মনির মা আবার দুশ্চিন্তায় পড়ে। ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে সকলকে ডেকে বলে, বাবা, বাবা, মনি দরজা খুলছে না। কি হলো? ও বাবা, শিগগিরই এসো, ওকে ডাকো, নিলয়, এই নিলয়। দাদু আসে। দিদিভাই, দিদিভাই দরজা খোলো, দিদিভাই, সোনা দিদিভাই দরজা খোলো, তোমার জন্য আমি অনেক ভালো পাত্র দেখব, অনেক সুন্দর পাত্র দেখব, দরজা খোলো সোনা। নিলয় জানলা দিয়ে উঁকি মেরে বিভৎস দৃশ্য দেখে আঁতকে উঠে বলে, হে কি, হে কি, বাবা, বাবা, মনি, মনি কি করে ফেললো এটা? সবাই জানলার সামনে গিয়ে দেখে মনির ঘরে মস্ত বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে মনি। সে রানী ক্লিওপেট্রার মতো নিজেকে সাজিয়ে তুলেছে, আর হাত থেকে ঝরে পড়ছে রক্তের স্রোত। হাতের নাড়ি কেটেছে সে, কিন্তু হাসছে একটা বিভৎস হাসি, যে হাসি গগন ফাটিয়ে দিচ্ছে, ছড়িয়ে পড়ছে সারা আকাশে। দরজা কিন্তু সে খুলছে না। সকলের দৃষ্টির সামনেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মনি। দরজা ভেঙে যখন ঘরে প্রবেশ করে সবাই, তখন সব শেষ, মনি মারা গেছে। খবরটা জানাজানি হওয়ার পরে অরূপ, শতরূপা, দীপা সবাই দেখতে আসে। অরূপের মনে মনে খুব খারাপ লাগে। সে বলে, ছি, কি করে ফেললে তুমি? ছি, বলে সুইসাইড করলে? আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো মনি? কি করলে তুমি এটা? ছি। শতরূপা আর দীপা প্রচণ্ড সরে কাঁদতে শুরু করে। তারা বলে, তুই এটা কি করলি বল, আমায় বলতে পারতি, তুই কি করলি এটা? আর যেটা হয়েছিল হয়েছিল, ভুল, তাই বলে তুই তুই সুইসাইড করবি? আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে একজন বিয়োগ হয়ে গেল মনি, তুই কি করলি? কেটে গেছে প্রায় 5 বছর। 5 বছরে অনেক কিছুই বদলেছে। মনির মা বাবা সেই ফ্ল্যাটে আর থাকেন না। দাদুর সাথে তারা বসিরহাট বলপুরের বাড়িতে চলে গেছেন। ঘরের যাবতীয় ফার্নিচার বিক্রি করে দিয়েছেন। অন্যদিকে অরূপ, সে শতরূপাকে বিয়ে করে ভালোই আছে। অরূপ প্রথম দিন থেকেই শতরূপাকে পছন্দ করত, কিন্তু সেটা কখনো বলে উঠতে পারেনি। উল্টো দিকে মনির আত্মহত্যার পরে শতরূপা ভীষণ ভেঙে পড়েছিল। সেই সুযোগেই অরূপ একদিন শতরূপাকে প্রপোজ করে বসে এবং ওদের বিয়ে হয়ে যায়। অরূপ আর শতরূপার একটি সন্তান হয়েছে, কন্যা সন্তান, খুব সুন্দরী সে। একদিন কাজের সূত্রেই অরূপ শতরূপাকে বলে,
এই শুনছো, আমাকে একটু বসিরহাট যেতে হবে। তুমি মেয়েকে রাখতে পারবে তো? অসুবিধা হবে না তো? যদি অসুবিধা হয় তাহলে মা বাবাকে পাঠিয়ে দিই নাকি? ফ্ল্যাটে একা একা থাকছো। শতরূপা বলে, না না, তুমি নিশ্চিন্তে যাও। মেয়ে এখনো ছোট, সবে তো 3, অসুবিধা হবে না, কিচ্ছু হবে না, তুমি যাও। অরূপ বলে, ঠিক তো? দেখো, শিওর তো? অসুবিধা হলে আগে থেকে বলো, আমি বেরিয়ে গেলে পরে ফোন করে কিন্তু আমাকে আবার বলো না যে অরূপ এসো অসুবিধা হচ্ছে। শতরূপা বলে, একটুকুও ভরসা করতে পারো না? পারবো পারবো, আমি তো ওর মা নাকি, আমি ঠিক দেখে রাখতে পারবো। এই শোনো, ভালো কথা, আজকে তুমি কিছু অর্ডার করেছিলে অনলাইনে? অরূপ বলে, আমি? না তো, আমি কিছু অর্ডার করিনি তো। তাহলে ঠিক আমাদের মেয়ের কাজ, বলে শতরূপা। অরূপ হেসে বলে, কি বলছো? 3 বছরের মেয়ে ও কি অর্ডার করবে? শতরূপা বলে, তুমি জানো না, এখনকার বাচ্চারা প্রচণ্ড অ্যাডভান্স, ওরা সব পারে। ঠিক আমার মোবাইল থেকে অনলাইনে অর্ডার করে দিয়েছে, আর টাকাটা ব্যাংক থেকে কি সাধে কেটেছে? অরূপ বলে, কি অর্ডার করেছে আমার মা সেটা বলো দেখি। শতরূপা বলে, তোমার আদরের মেয়েটা দিন দিন বাদর তৈরি হচ্ছে, একটা মস্ত বড় আয়না অর্ডার করেছে। চলো না ঘরে চলো, দেখো সে আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করছেন উনি। অরূপ বেশ আনন্দের সহিত শতরূপার সঙ্গে মেয়ের ঘরে যায়। মা, কি করছো তুমি? কি সাজছো? ও মা, মাকে কি সুন্দর লাগছে, কি করছো তুমি? ছোট্ট মেয়ে বলে, বাবা, আমি রানী শাড়ি। কি সাজছো? রানী। রানী? ও মা। শতরূপা বলে, রানী? এটা আবার কোন দেশের রানী? এই, তোকে এরম করে সাজিয়ে আমি কখনো খেলা করেছি? খুব দুঃখ পায় বাচ্চাটা, কাঁদো কাঁদো গলায় বাবার দিকে তাকিয়ে বলে, বাবা বাবা, আমি মিশরের রানী সাজি, মা বকছে। অরূপ একটু ধমকি দিয়ে বলে, এই থাক না, বাচ্চা মানুষ, যা খুশি সাজু, কি হয়েছে তাতে? কোনো সময় মোবাইলে হয়তো দেখেছে, তোমার গল্প বলতে হবে কেন? আয়নাটা কিন্তু ভালো পছন্দ করেছে মারে, খুব সুন্দর হয়েছে আয়নাটা, সাজ সাজ, আমি আসছি, হ্যাঁ মা। মেয়ে বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, সাবধানে এসো। ছোট্ট মেয়ের কপালে একটা চুমু খেয়ে অরূপ বেরিয়ে যায়। শতরূপার মনটা ঠিক ভালো লাগছে না, কেমন আনচান করছে, কারণ মেয়ে ঠিক যেভাবে সেজেছে সেভাবে ও যেন কাউকে একটা সাজতে দেখেছে, কিন্তু মনে পড়ছে না। সেই দিন রাত্রে শতরূপা মেয়েকে ঘুম পাড়িয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছে। ব্যালকনিতে তখন একটা ছোট্ট বাল্ব জ্বলছে, রাস্তা অন্ধকার, রাস্তায় আলো নেই বললেই চলে। কুকুরগুলো তার স্বরে চিৎকার করছে, চারিদিক নিঝুম। হঠাৎ শতরূপার ফোন বেজে ওঠে। অরূপ ফোন করেছে। ফোনের ওপার থেকে অরূপ বলে, ঘুমাচ্ছে না নাকি? জেগে আছে এখনো? মেয়ে ঘুমিয়েছে? শতরূপা বলে, হ্যাঁ ঘুমালেন, এক্ষুনি ঘুমালেন, একটু বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। ঠান্ডা লেগে যাবে, শীত পড়ছে তো, ঘরে যাও, বলে অরূপ। শতরূপা বলে, হ্যাঁ এই তো ঘরে যাব। তুমি ঘুমালে না? অরূপ বলে, ঘুমোবো, কাজটা কমপ্লিট করে নি। এই শোনো, আমার কিন্তু আসতে আরও 2-3 দিন সময় লাগতে পারে, হ্যাঁ, তুমি কিন্তু ওকে সামলে রেখো। শতরূপা বলে, তুমি নিশ্চিন্তে থাকো, কিচ্ছু হবে না, আমি আছি তো নাকি। হঠাৎ একটা চিৎকার ভেসে আসে ঘর থেকে। অরূপ ফোনের ওপার থেকে বলে, কি হলো গো, কি হয়েছে? শতরূপা বলে, মেয়ে চিল্লালো কেন? এই আমি রাখছি, দেখি গিয়ে, কি হয়েছে মা, কি হয়েছে? মেয়ে বলে, মা, আয়নাটার সামনে কি যেন একটা। শতরূপা আয়নার দিকে তাকায়, বলে, কই মা, কিচ্ছু নেই তো। কিন্তু ছোট্ট মেয়ের চোখে মুখে একটা অন্ধকার, একটা ভয়ের স্পষ্ট ছাপ।
অরূপ 3 দিন পরে বাড়ি ফিরেই মেয়েকে ডাকাডাকি শুরু করে। শতরূপা বলে, দেখো না, শুয়ে আছে, জ্বর এসেছে 3 দিন ধরে। অরূপ বেশ রাগ হয়। সে বলে, আমায় আগে বলনি কেন? আগেই চলে আসতাম। শতরূপা বলে, তুমি তো বললে তোমার কাজ আছে, তাই বলিনি। আমাকে বকছো কেন? আমি ডাক্তার দেখিয়ে এনেছি, ওষুধ খাওয়াচ্ছি তো, ঠিক হয়ে যাবে। দিন 15 পরও মেয়ে সুস্থ হয় না। অরূপ খুব চিন্তায় পড়ে। শুধু সুস্থ হয় না তা নয়, মেয়ে দিন দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। সবসময় আয়নাটাকে দেখে আর আঁতকে ওঠে ভয়ে। অরূপ শতরূপাকে বলে, এই আয়নাটা ঘর থেকে সরিয়ে দিই, ও কেমন আয়নাটাকে দেখে ভয় পাচ্ছে কেন? শতরূপা বলে, কই না তো, কই কিচ্ছু নেই, কি সুন্দর আয়নাটা, কত টাকা দামে মেয়েটা কিনেছে বলো তো না জানিয়ে। তুমি সরিয়ে কোথায় রাখবে? ঘরে আর জায়গা আছে? এক কাজ করো, বিক্রি করে দাও। বিক্রি করে দেওয়ার কথার সাথে সাথে আয়নাটার ভেতর থেকে কেমন একটা খচখচ খচখচ শব্দ ভেসে আসে। ওরা ব্যাপারটাকে লক্ষ্য করে না, কিন্তু ছোট্ট মেয়ে সেটাকে লক্ষ্য করে। সে আবার ভয় পেয়ে যায়। এবার সে বাবা এবং মাকে বলে, বাবা, মা, আমাকে দাদুর বাড়ি রেখে আসো। এই বলে জুড়ে দেয় কান্না। মেয়ের কথা মতো মেয়েকে দাদুর বাড়িতে রেখে আসে ওরা। দাদুর বাড়িতে গিয়ে বাচ্চা সুস্থ হয়ে গেছে। একদিন শতরূপা ফোন করে বলে, আমা, শরীর তো ভালো হয়ে গেছে, এবার আয়। মেয়ে বলে, না, যাবো না। অরূপ তখন শতরূপাকে বলে, আহ ছাড়ো না, থাকুক না কদিন, কি হয়েছে, তাতে অসুবিধা তো নেই। চলো, মেয়েটার ঘরটা আমরা এই ফাঁকে পরিষ্কার করে ফেলি। স্বামী স্ত্রী মিলে ছোট্ট মেয়ের ঘর পরিষ্কার করতে যায়। আর সেখানে গিয়ে ওরা আবিষ্কার করে অজানা অনেক কিছু তথ্য। এমন কিছু সাজ পোশাক যেগুলো কোনোদিনও ওরা মেয়েকে কিনে দেয়নি। এমনও না মেয়ে সেগুলো অনলাইনে অর্ডার করে কিনেছে। কোথা থেকে এলো সেগুলো? ঘর গোছাতে গোছাতে ক্লান্ত হয়ে স্বামী স্ত্রী দুজনেই মেয়ের ঘরেই ঘুমিয়ে পড়ে। রাত যখন ঠিক 1:30, হঠাৎ শতরূপা অরূপকে ভয়ে ভয়ে ডেকে বলে, এই, মেয়ে ঠিক বলেছিল, মেয়ে ভুল বলেনি, ওঠো, ওঠো না। অরূপ ওঠে। শতরূপা বলে, একটু চলো, চলো না আমার সাথে। আহ, কোথায় যাব সেটা তো বলবে, বলে অরূপ। শতরূপা বলে, আয়নার সামনে চলো। শতরূপার গলার শব্দ পাল্টে যাওয়ায় অরূপ সত্যি একটু ভয় পেয়ে যায়। তারপর শতরূপার সঙ্গে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আর দাঁড়িয়ে যেটা দেখে সেটা দেখে কিছুক্ষণের জন্য অরূপ সত্যি স্তম্ভিত। আয়নার ওপারে দাঁড়িয়ে রয়েছে মণি, সেই মণি। আর এপারে দাঁড়িয়ে রয়েছে শতরূপা। শতরূপার মধ্যে ফুটে উঠছে মণির প্রতিবিম্ব। ওরা সেজে আছে রানী ক্লিওপেট্রার মতো। আয়নার ভিতরে থাকা মণি শতরূপাকে অর্ডার করে, ইয়াম্মি, বলেছিলাম না সিজার আমার, সিজারকে আমার কাছে আসতে দে, মেরে ফেলোকে। শতরূপা মন্ত্রমুগ্ধের মতো পিছন ঘুরে অরূপের দিকে তাকায়। শতরূপার হাতে একটা ছুরি। অরূপকে উদ্দেশ্য করে সেটা ছুঁড়ে মারতে যাবে, হঠাৎ সেখানে অরূপ হাত চেপে ধরে, বলে, এ কি করছো তুমি? শতরূপা, শতরূপা, এটা তুমি কি করছো? আয়নার ভেতরে থাকা মণি বলে, আর রক্ষে নেই, আমার কাছে তোমায় আসতেই হবে সিজার। তুমি বিশ্বাসঘাতকতা করেছো আমার সাথে। আমাকে ভালোবাসার ছলে তুমি ইয়াম্মিকে ভালোবেসেছো। তোমার স্পর্ধা তো কম নয়, আমার কাছে আসতেই হবে। এসো, এসো আমার কাছে, এসো। অরূপ যখন আয়নার দিকে তাকিয়েছিল, ঠিক সেই সময় শতরূপা অরূপের গলায় চালিয়ে দেয় ছুরিটা।
শতরূপার কোনো খেই হয় না। আয়নার দিকে তাকিয়ে হেসে হেসে সে বলে, আমি আদেশ পালন করেছি রানী, আমি আদেশ পালন করেছি, তখন পারিনি এখন পেরেছি। আয়নার ভিতর থেকে মনি বলে, পুরস্কৃত করবো তোমাকে, দাঁড়াও অরূপ আসুক। শতরূপা দেখতে পায় মনির সাথে অরূপকেও ঠিক সেই আয়নার ভিতরে। অরূপ মনির কাছে গিয়ে বলছে, কি করে বুঝলে তোমাকে আমি ভালোবাসি? আমি তো শতরূপাকে ভালোবাসতাম। মনি বলে, না, কে শতরূপা? তুমি সিজার, আমি ক্লিওপেট্রা। আমরা একে অপরকে ভালোবাসি যুগ যুগান্তর ধরে। আমাদেরকে মিলতে দেয়নি ওরা, ওরা আমাদের মিলন হতে দেয়নি। এসো এসো, আমরা এখন মিলিত হব, কেউ আমাদের আটকাতে পারবে না। ওই দেখো তোমার শরীর পড়ে আছে, আত্মা আমার কাছে চলে এসেছে, এসো এসো না আমার কাছে। মুহূর্তের মধ্যে আয়নাটা চুরমার শব্দে ভেঙে যায়, আর তার সাথে সাথে শতরূপারও স্তম্ভিত ফেরে। নিজের হাতে অরূপকে হত্যা করেছে সে। আত্মগ্লানিতে কি করবে ঠিক পায় না শতরূপা। ও বুঝতে পারে না হঠাৎ করে ওর কি হয়েছিল, কিন্তু ওর মনে পড়ে 5 বছর আগের ঘটনা। সেদিন যখন অরূপ ওদের ঘরে এসেছিল, অরূপ কিন্তু মনে মনে শতরূপাকে ভালোবাসত, আর শতরূপা জানতো মনি অরূপকে ভালোবাসে। শতরূপা মনিকে বলেছিল, তুই ভুল করছিস, ও আমাকে ভালোবাসে। আমি চাই না আমাদের মাঝখানে তুই অন্তরায় হয়ে দাঁড়া। দেখ মনি, তুই খুব সুন্দর, কিন্তু জানিস তো অরূপ আমায় ভালোবাসে, আমি বুঝতে পারি। তোর জন্য আমাকে বলতে পারে না। তুই চাস আমাদের ভালোবাসা নষ্ট হয়ে যাক? তুই তো খুবই সুন্দরী, তুই অনেক ছেলেকে পাবি। তুই এক কাজ কর না, তুই চলে যা না, তুই চলে যা। তুই এমনিতে তো ক্লিওপেট্রা, তুই সত্যি সত্যি সিজারের কাছে চলে যা, যা না, যা, তুই পারবি, তুই পারবি যেতে। মনির মাথাটাকে নষ্ট করার জন্য দায়ী ছিল শতরূপা। শতরূপা জানতো ছোটবেলায় একবার মনি অসুস্থ হয়ে গিয়েছিল প্রচণ্ড। মনি ওর ছোটবেলার সব গল্প শতরূপার সাথে করেছিল। বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা করে শতরূপা মনিকে আবার সেই রোগের মধ্যে ফেলে। নিজের রোগগ্রস্তের শিকার হয়ে মনি নিজেকে শেষ করে ফেলে, কিন্তু অরূপকে শতরূপা বাঁচাতে পারল না। সত্যি সত্যি ক্লিওপেট্রা কেড়ে নিল সিজারকে। 5 বছর আগে কাটতে পারেনি তো কি হয়েছে, এখন তো পেরেছে। শুনছিলেন গল্প আয়নার ভিতরে। গল্পটি কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন। আরও ভালো ভালো গল্প শুনতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের অন্যান্য চরিত্রে আমি বৈশাখী এবং ছোট্ট মেয়ের ভূমিকায় আমার কন্যা বিক্রশ্রী। সঙ্গে থাকবেন। হাজির হব আগামীকাল আবার অন্য কোনো গল্পের সাথে। বৈশাখীর গল্প চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই দর্শভুজা বৈশাখীর গল্প চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি। ভালো থাকবেন সবাই। নমস্কার।